স্বরাষ্ট্র উপদেষ্টার শয়তান যতদিন থাকবে ততদিন চলবে অভিযান। লাগাতার কর্মস্থান কর্মসূচিতে নিয়োগ বাতিল হওয়া প্রাথমিকের চাকরি প্রার্থীরা, আন্দোলনের দাবি আদায়ের ঘোষণা, 4 দফা নিয়ে শাহবাগে ম্যাথস শিক্ষার্থীদের বিক্ষোভ। পুরান ঢাকায় বাড়ি ভাড়া নিয়ে পলিথিন তৈরির কারখানা, নিষিদ্ধের পরও কমেনি ব্যবহার, মাটিতে না মেশায় বাড়ছে পরিবেশ ও স্বাস্থ্যের ঝুঁকি, অসচেতনাকে দুষছেন উপদেষ্টা। বহুত আন্দোলন করছি, পানির সমস্যা কিন্তু আমরা সমাধান করতে পারি না। 200-250 ফুট নিচে গেছে টিউবওয়েল, কিন্তু আমরা পানি পাইতেছি না। সুপ্রিয় পানির তীব্র সংকট, সিলেটে বিল পরিশোধ করেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। 3 বছরেও ওয়াসা কার্যক্রম শুরু করতে না পারায় ক্ষুব্ধ নগরবাসী। এবং আশার পালে হাওয়া লেগেছে পোশাক খাতে। চীন মার্কিন বাণিজ্য যুদ্ধে বাংলাদেশে ঝুঁকছেন বিদেশি ক্রেতারা, বাড়ছে ক্রয়াদেশ, দর কষাকষিতে কৌশলী হওয়ার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। শয়তান যতদিন থাকবে ততদিন অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি জানান, যারাই দেশকে অস্থিতিশীল করবে তাদেরকেই গ্রেফতার করা হবে। এদিকে যৌথ বাহিনীর চলমান অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে 35 জনকে গ্রেফতার করা হয়েছে। এই অপারেশন ডেভিল হান্টের অভিযানে গাজীপুর জেলা পুলিশ, গাজীপুর জেলার 5টি থানার মাধ্যমে আমরা 40 জনকে গ্রেফতার করেছি। কতদিন চলবে এ সংক্রান্ত তো কোনো আপনার নির্দেশনা আসে নাই, অপারেশন চলবে এটা। এ বিষয়ে রাজধানীতে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যারা দেশকে অস্থিতিশীল করবে অপারেশন ডেভিল হান্টে তাদের আটক করা হবে। যতদিন পর্যন্ত শয়তান শেষ না হবে এই অপারেশন ততদিন চলবে বলেও জানান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে, এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটা। যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। এছাড়া শনিবার রাতে পুলিশের 5 কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশ কর্মকর্তা, এটা তো আপনারা সবাই জানেন যে ওটা আপনাদের মিডিয়ায় কিন্তু চলে আসছে, এটা কেন তাদের আটক করা হয়েছে। আমার তো জিজ্ঞেস করে সকালে পেপারে হয়তো পড়ে আসছেন, ওইটার মধ্যে লেখা আছে। প্রাথমিকের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ বাতিলের প্রতিবাদে 4র্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন সুপারিশপ্রাপ্তরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন তারা। হাইকোর্ট থেকে নিয়োগ বাতিলের আদেশের পর থেকেই রাজধানীতে বিক্ষোভ করছেন চাকরি প্রত্যাশীরা। তারা বলছেন, বর্তমান সরকারের আমলেই তাদের নিয়োগের সুপারিশ করে আবার বাতিলের সিদ্ধান্ত অন্যায়। নতুন চাকরিতে যোগ দেবেন বলে অনেকেই তাদের আগের কর্মস্থল ছেড়ে দিয়েছেন। এখন সরকারের সিদ্ধান্ত পরিবর্তন তাদের বেকার করেছে। তাই নিয়োগের আদেশ না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমি পূর্বে একটা সরকারি চাকরি করতাম বাংলাদেশ রেলওয়েতে। আমি এইখানে প্রাইমারিতে যোগদান করব জন্য আমি আমার পূর্বের সরকারি চাকরিটা ছেড়ে দিয়েছি। নতুন যে প্রজ্ঞাপন হয়েছে এটা মহামান্য জনপ্রশাসন সচিব বলেছে এটা যেন নতুন চাকরির ক্ষেত্রে কার্যকর হবে, কিন্তু এখন আমাদের ক্ষেত্রে কেন এটা হলো? আমরা চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েও কেন আমাদের এই চাকরি কেড়ে নেওয়া হলো? আমাদের যত আইনি জটিলতা আছে এই জটিলতাগুলো দ্রুত সমাধান করে আমাদের যেন দ্রুত নিয়োগ দেওয়া হয়। শূন্যপদে নিয়োগ সহ 4 দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন ম্যাথস শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে লং মার্চ করে কয়েকশো শিক্ষার্থী শাহবাগে জড়ো হন। এ সময় টিএসসি থেকে শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুতির 7 কর্মদিবস শেষ হওয়ার পরও দাবি পূরণে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। গত মাসেও দাবি নিয়ে শাহবাগে সড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। কমিশন ভবনে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। সরাসরি যাচ্ছি সেখানে। ওই যে ক্যামেরাম্যান ওটা কাঁধে নিলে আর সে হাঁটতে পারে না, দৌড়াইতে পারে না, এরকম দেখা। আপনারা যেরকম দৌড়ান সংবাদ সংগ্রহের জন্য, তখনকার আমলে বিটিভির যে ক্যামেরা ছিল 18 লক্ষ টাকা দামের, একটা ওজন এটা এত ওয়েট এত বেশি, এটা কাঁধে নিলে একটা লোকের জন্য হাঁটা চলা করা এতে মুশকিল হয়ে যেত। এরকম একটা সাইজের ক্যামেরা ছিল। এখন প্রযুক্তি বদলেছে, দিন বদলেছে, এখন ক্যামেরার সাইজ হচ্ছে মোটামুটি এই ডিজিটাল ক্যামেরা এসে গেছে। আপনারা মোটামুটি কমফোর্টেবলি কাজ করতে পারছেন। আমি কিন্তু সাংবাদিকদেরকে কোনো সময়
এখানকার কথা বলছি, আগে কোথায় ছিলাম সেটা বাদ দেন। এখানে আসার পর থেকে আমি আপনাদেরকে কোনোদিন পর ভাবি না। আমি মনে করি যে ইউ আর পার্ট অ্যান্ড পার্সেল অফ দি ইলেকশন কমিশন, এবং ইলেকশন কমিশনেরই একটা আপনারা গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট হিসাবে আমি মনে করি। দেখেন, মানুষ ইলেকশন কমিশনকে দেখে কিভাবে? আপনারা হলেন মাধ্যম, যার মাধ্যমে মানুষ ইলেকশন কমিশনকে দেখে, আপনাদের মাধ্যমেই দেখে, আপনাদের চোখ দিয়েই দেখে। কারণ রিমোট এলাকাতে যে লোকটা আছে সে কীভাবে চিনবে ইলেকশন কমিশন আমরা কী কাজ করছি? সুতরাং তার দেখার মাধ্যম হলেন আপনারা, আপনাদের মাধ্যমে আমাদের পরিচিতি, আপনাদের মাধ্যমে আমাদের যত প্রোগ্রাম আছে এগুলো মানুষের কাছে পৌঁছানো। সুতরাং আপনাদেরকে আমরা একদম মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে আমরা বিবেচনা করি। অ্যাটলিস্ট আমরা বর্তমান কমিশন আপনাদেরকে সেইভাবে বিবেচনা করি। আপনারা যে একটু বললেন যে আমরা ফ্রি ফেয়ার ইলেকশন, এতক্ষণ সরাসরি কথা বলছিলেন নির্বাচন কমিশনার। নিষেধাজ্ঞার মধ্যেই বছরে উৎপাদন হচ্ছে প্রায় 12 লাখ মেট্রিক টন পলিথিন। অভিযানে কারখানা বন্ধ হলেও গোপনে আবারও চালু হচ্ছে। শক্ত অবস্থানের ঘোষণা দিয়েও সফলতা পাচ্ছে না সরকার। অসচেতনতাকে দুষছেন পরিবেশ উপদেষ্টা। আর বিশেষজ্ঞদের মত, সস্তা বিকল্প ব্যবস্থা গড়া না গেলে আইন প্রয়োগেও মিলবে না সুফল। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। এ যেন বাতের নিচে অন্ধকার। দেখতে আবাসিক ভবন হলেও বন্ধ দরজার পেছনে পলিথিন কারখানা। পরিবেশ অধিদপ্তরের ধারাবাহিক অভিযানের পরও চলছে উৎপাদন। এই চিত্র রাজধানীর পুরান ঢাকায়। কেন পরিবেশ বিধ্বংসী নিষিদ্ধ পলিথিনের এত দৌরাত্ম্য, তার উত্তর খোঁজার চেষ্টায় সময় সংবাদ। গেল মাসে এই এলাকায় অভিযান শেষে ফেরার পথে হামলার শিকার হন পরিবেশ অধিদপ্তরের পরিচালক। এতে 6 জনকে গ্রেফতার রিমান্ড দেওয়া হলেও আত্মগোপনে চলে যান অনেক মালিক। বন্ধের কয়েকদিন পর ফের চালু হয় কারখানাগুলো। এতদিন তো বন্ধ ছিল, কালকে থেকে না কবে থেকে আবার করছে, সরকারের নিষেধ দিছে, বন্ধ ছিল। 5 আগস্টের পর প্রাথমিকভাবে সুপার শপ ও কাঁচাবাজারে পলিথিন নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। যদিও এমন সিদ্ধান্তে নানা বিড়ম্বনার অভিযোগ ভোক্তাদের। বিকল্প ব্যাগের জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। 554 টাকার বিল হয়েছে আমার, তো সেই জন্য আমার যদি 8 টাকার ব্যাগের প্রাইস দিতে হয় সেটা তো অনেক বেশি। 3টা ব্যাগ লাগতেছে, আমাদের ব্যাগের জন্য আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু প্রাইসটা একটু রিজনেবলের মধ্যে হলে ভালো। আমাদের থেকে যে ব্যাগটা পারচেস করতে হচ্ছে, ওনারা টাকা দিয়ে পারচেস করছেন, সেটা নিয়ে আসলেও আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ওনাদেরকে ডিসকাউন্ট করে দিব। 2002 সালে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধের পর পলিথিনের নাম রাজস্বের খাতা থেকে মুছে গেলেও প্রতি বছরই চলছে কোটি কোটি টাকার এই বাণিজ্য। নিষেধাজ্ঞা অভিযানের পরও সবই চলছে আগের মতো। এজন্য জনসাধারণের অভ্যাসকেই দায়ী করছেন পরিবেশ উপদেষ্টা। বাসায় নিশ্চয়ই একটা ছালার ব্যাগ থাকবে, নিশ্চয়ই একটা কাপড়ের ব্যাগ থাকবে, নিশ্চয়ই একটা পাটের ব্যাগ থাকবে, তাহলে বিকল্প নেই বলেন কেন? বিকল্প নেই বলে যেটা ব্যবহার করছেন ওইটা আপনাকে কি অসুস্থতা দিচ্ছে জানেন? এখন বলছে মানুষের মস্তিষ্কে ঢুকে গেছে পলিথিন, মাইক্রোপ্লাস্টিক, এবং এইটা মস্তিষ্কের রক্ত প্রবাহ বন্ধ করে দিতে পারে। এরপরেও যদি বলেন যে পরিবেশ অধিদপ্তর কেন পারছে না, তাহলে আগে আপনি জিজ্ঞেস করেন নিজেকে যে সমাজ হিসাবে আমরা কেন পলিথিন শপিং ব্যাগ বর্জন করতে পারছি না। বিশেষজ্ঞ বলছেন, ভর্তুকি দিয়ে হলেও সহজ বিকল্পের পথে না হাঁটলে এই বিষাক্ত পণ্য গিলে খাবে দেশের নদী, মাঠ, প্রাণ, প্রকৃতি। একই সাথে পলিথিনের উৎস থেকে পলিথিন বন্ধ করতে হবে, একই সাথে মানুষের প্রয়োজন মেটানোর জন্য সহজলভ্য একটি বস্তু, দ্রব্য বা ব্যাগ মানুষের যোগান দিতে হবে। যদি পাশাপাশি দুটো কাজ করা যায় তাহলে পলিথিন নিয়ন্ত্রণ হবে। পরিবেশ বাঁচাও আন্দোলনের গবেষণা বলছে বছরে 12 লাখ মেট্রিক টনের বেশি প্লাস্টিক পলিথিন উৎপাদন হচ্ছে। এর মধ্যে দিনে 73,000 টন পলিথিন বর্জ্য ফেলা হয় পদ্মা, মেঘনা ও যমুনা নদীতে। না আছে অধিদপ্তরের ছাড়পত্র, না আছে সচেতনতা কিংবা সরকারের কঠোরতা। পলিথিন গিলে খাচ্ছে প্রকৃতি। জাতিসংঘ বলছে 2050 সালের মধ্যে নদী ও সমুদ্রে পলিথিনের পরিমাণ হবে মাছের চেয়েও বেশি। অথচ এর নির্মূলে কার্যকরী কোনো উপায় এখনও জানা নেই দায়িত্বশীলদের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ মারা গেছেন। সকাল 9টা 50 রাজধানীর মগবাজারের ইনসাফ আল বারাক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত 5 জানুয়ারি ইউনাইটেড হাসপাতালে সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফের হার্টে অপারেশন করা হয়। হার্ট রেট কম থাকায় পেসমেকার বসানো হয়েছিল। বিচারপতি আব্দুর রউফ 1990 থেকে 1995 সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান, জাতীয় শিশু সংগঠন ফুলকুরির সভাপতি এবং ফার্স্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শরিয়া বিষয়ক উপদেষ্টাও ছিলেন তিনি।
সিলেটে প্রতিষ্ঠার প্রায় ৩ বছরেও কার্যক্রম শুরু করতে পারেনি ওয়াসা। নগর জুড়ে সুপেয় পানির তীব্র সংকট। বাসিন্দারা বলছেন পানির বিল নেওয়া হলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। তবে শিগগিরই ওয়াসার কার্যক্রম শুরু করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। সিলেট নগরীতে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। দিনের পর দিন ভোগান্তি পোয়াচ্ছেন নগরবাসী। তাদের দীর্ঘদিনের দাবি ঘরে ঘরে সার্বক্ষণিক পানি সরবরাহ। সংকট সমাধানে ২০২২ সালের মার্চে সিলেট মহানগরের প্রতিষ্ঠা করা হয় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা। তবে প্রায় ৩ বছরেও শুরু হয়নি প্রতিষ্ঠানটির কার্যক্রম। ২০২২ সালের ৫ জুন থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ৪ ধাপে ১১ সদস্য বিশিষ্ট বোর্ড গঠিত করা হলেও এখনও একটি সভা হয়নি। চেয়ারম্যান নিয়োগ করা হলেও নেই দৃশ্যমান কর্মতৎপরতা। এখনও স্থাপিত হয়নি কার্যালয়, নিয়োগ করা হয়নি জনবল। এতে ক্ষুব্ধ নগরবাসী। এই পানির সমাধান লইয়া আমরা বহুত হাঙ্গামা, বহুত আন্দোলন করছি। পানির সমস্যা কিন্তু আমরা সমাধান করতাম পারি না। তারা করবো কইয়া সরকার একের পরে আর যার কিন্তু আমরা একটা তার হন না। 200-250 ফুট নিচে গেছে টিউবওয়েল, কিন্তু আমরা পানি পাইতেছি না। এর মধ্যে কিছু কিছু পানি যে মিলে তাও আর্সেনিক, এরপরে আয়রন। ওয়াসার কার্যক্রম দ্রুত শুরুর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আহ্বান খুদ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের। এ নিয়ে বিভিন্ন সময়ে প্রশাসনিক গড়িমসির অভিযোগ করে শিগগিরই কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানান সিটির প্রধান প্রকৌশলী। এটা কিন্তু ইচ্ছে করলে কিন্তু 1 বছর বা 2 বছর করে ফেলা যাবে না, কারণ এখানে আমরা সরকারের কাছে কিন্তু অনেক আগেই আমরা একটা চেঙ্গারখালে একটা ট্রিটমেন্ট প্ল্যান করার জন্য আমরা প্রকল্প সাবমিট করা আছে, অনুমোদন দিয়ে এটা ইমিডিয়েট শুরু করা দরকার। সাংগঠনিক কাঠামোর প্রস্তাবটা তৈরি করে আমি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করেছি, কিন্তু এই প্রস্তাবিত সাংগঠনিক কাঠামোতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এখন আসলে কোনো সভা আহ্বান করা হয়নি এবং এই জনবল সংকটের কারণে আসলে আমরা সার্ভিসটা সঠিকভাবে দিতে পারতেছি না। 2021 সালের 31শে আগস্ট সিলেট সিটি কর্পোরেশনের পরিধি সম্প্রসারণ করে 27টি থেকে 42টি ওয়ার্ডে উন্নীত করা হয়। পুরনো 27টি ওয়ার্ডের 24টিতে সিটি কর্পোরেশন পানি সরবরাহ করছে। বর্ধিত 15টি ওয়ার্ডে এখনও পানির সঞ্চালন লাইন স্থাপন করা হয়নি। নগরীতে সুপেয় পানির চাহিদা 12 কোটি লিটার থাকলেও সংকট রয়েছে প্রায় 7 কোটি লিটার পানির। এই সংকট নিরসনে দ্রুত সিলেট ওয়াসার কার্যক্রম চালুর দাবি নগরবাসীর। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। রফতানি আয়ের ইতিবাচক ধারার মধ্যে আবারও বাংলাদেশমুখী হচ্ছেন বিদেশি পোশাক ক্রেতারা। এতে বাড়ছে ক্রয়াদেশ। এমন পরিস্থিতিতে দর কষাকষি ছাড়া যেন কোনো প্রতিষ্ঠান ক্রয়াদেশ না নেয় সেই আহ্বান বিকেএমইএর। প্রতিযোগিতার বাজারে দরদাম করে ক্রয়াদেশ নেওয়ার সক্ষমতা বাড়াতে উদ্যোক্তাদের বিশেষভাবে কাজ করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরাও। ইয়ানুর শিফাতের রিপোর্ট। রফতানি আয়ের পরিসংখ্যান আর প্রবৃদ্ধির বিচারে গেল 7 মাস ধরে বেশ ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। এর মধ্যে আবার আশার পালে হাওয়া লাগাচ্ছে আগামী দিনের ক্রয়াদেশ প্রাপ্তি। দেশের তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএম এর তথ্য, গেল জানুয়ারিতে ঢাকা জোনে রফতানি আদেশের বিপরীতে ইউটিলিটি ডিক্লারেশন বা ইউডি 33% বেড়ে দাঁড়িয়েছে $2.96 বিলিয়ন। আর চট্টগ্রাম জোনে দাঁড়িয়েছে $19.10 কোটি। বছর ব্যবধানে যা বেড়েছে 45.72%। ব্যবসায়ীরা বলছেন, চলতি অর্থ বছরের শুরুতে রাজনৈতিক অস্থিরতায় ক্রেতারা অন্য দেশে চলে গেলেও সাম্প্রতিক চীন মার্কিন শুল্ক যুদ্ধের কারণে আবার তারা ফিরতে শুরু করেছেন বাংলাদেশে। তো এইটা যদি চীনের উপরে শেষ পর্যন্ত শুল্কটা যদি বহাল থাকে, তো তার একটা বেনিফিট আমরা ইনস্ট্যান্ট একটা বেনিফিট আমরা পাবো, এবং সেই অর্ডারটা কিন্তু আমি বলবো এখন যে ভালো অবস্থা আছে এর উপরে গিয়েও যোগ হবে। ক্রেতারা যখন আস্থা নিয়ে আবার ঝুঁকছেন বাংলাদেশি পোশাকে, তখন যেন কোনো প্রতিষ্ঠান কম দামে ক্রয়াদেশ নিয়ে অন্য উদ্যোক্তাকে ক্ষতির মুখে না ফেলে সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন শিল্প নেতারা। দক্ষ দর কষাকষির অভাবে আমরা অ্যাটলিস্ট 5% আমরা প্রাইস হারাচ্ছি। একটু না বলা শিখেন, একটু রিফিউজ করেন, প্রাইসটা নিজেরা মানে লসে কোনো অর্ডার যেন কেউ না নেয়, কারণ আমাদের যে সুযোগটা আছে সেই সুযোগটা আমাদেরকে কাজে লাগাইতে পারলে আমরা ভালো প্রাইসে অর্ডার নিতে পারবো। অর্থনীতিবিদরাও বলছেন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করলেই হবে না, দর কষাকষিতেও কৌশলী হতে হবে উদ্যোক্তাদের। আর তা করতে সরকারকে পাশে থাকার পরামর্শ দিচ্ছেন তারা। আমাদের পণ্যের ন্যায্য দাম পাওয়াটা হচ্ছে আমাদের অধিকার, আমাদের শ্রমিকদের অধিকার। সবাই মিলে আসলে বাংলাদেশের যে তৈরি পোশাকের বা আমাদের রপ্তানি পণ্যের দাম বাড়ানোর জন্য আসলে এখানে সরকারকে লিড নিতে হবে এবং নিয়ে এই নেতৃত্বের ভূমিকা অবতীর্ণ হয়ে যাতে বাংলাদেশে পোশাকের দামটা বা রপ্তানি পণ্যের দামটা ভালো পাওয়া যায় সেটার জন্য একটা
দৃশ্যমান অগ্রগতি সাধন করতে হবে। রফতানি বাজার সম্প্রসারণে আসছে মুদ্রানীতিতে সুদ হার কমানোর দিকে নজর দেওয়ার তাগিদ খাত সংশ্লিষ্টদের। ইয়ানু শিফাত, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহ অঞ্চলে নদ নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এতে ভাঙছে তীর, ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের বসত ভিটা ও ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, সব দেখেও নীরব প্রশাসন, এমনকি অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার। ওবায়দুল হকের রিপোর্ট। বালু উত্তোলনের এই কর্মযজ্ঞ ময়মনসিংহের কিসমত এলাকায়, তবে সবই হচ্ছে অবৈধভাবে ড্রেজার দিয়ে। ব্রহ্মপুত্র নদে দিনের বেলায় প্রকাশ্যে ড্রেজার বসিয়ে এভাবেই উত্তোলন করা হচ্ছে বালু। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন এভাবে বালু উত্তোলনের মহোৎসব চললেও নীরব প্রশাসন। নগরীর পুলিশ লাইন থেকে ঘুন্টি, কিসমত হয়ে সদরের তারাগাই, কল্যাণপুর, বেগুনবাড়ি ঘাট পর্যন্ত ব্রহ্মপুত্র নদে শতাধিক ড্রেজার বসিয়ে তোলা হচ্ছে বালু। আবার রাস্তার পাশেই বালু রেখে চলছে বেচাকেনা, আর এই সবই চলছে প্রশাসনের নাকের ডগায়। বালু কাটতে নিয়ে আমার বাড়ি ঘর সব গাঙ্গ পরে যেতেছে। ও সুখ তো ফোলা মানে ছাতাছে না দুলার জন্য, এক নম্বর হচ্ছে এইটা। স্কুল কলেজের মানুষ যাইতে পারলা সেই দিক দিয়ে ঘুরে যায়। বালু ড্রেজার দিয়ে ধান খেতে পানি দেয়। হ্যাঁ, যদি পানি না দিতাম এই ধান খেত 200-300 একর এই ক্ষেতগুলো নষ্ট হয়ে যাবে। একই চিত্র ময়মনসিংহ বিভাগের অন্য জেলাগুলোতেও। অবৈধ বালু উত্তোলনে ক্ষতবিক্ষত হচ্ছে শেরপুর ও জামালপুরের সবকটি নদী। লাল মোটা বালুর চাহিদা থাকায় রাতের আধারে তোলা এসব বালু চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। নদীটা ক্ষতির মুখে হয়ে পড়তেছে এই বালু তোলার কারণে। প্রতি রাতেই তো এখান থেকে মোটামুটি 100-200 টাকা বালু আর কি উত্তোলন হয়। অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে ব্রিজের তল থেকে আমাদের ব্রিজ হুমকির মুখে পড়ে গেছে। প্রশাসন যদি শক্তিশালীভাবে ব্যবস্থা নেয় তাহলে অবশ্যই প্রতিরোধ করা সম্ভব। যদিও প্রশাসনের দাবি, অবৈধ ড্রেজার জব্দ সহ বালু উত্তোলনকারীদের ধরতে নিয়মিত চলছে অভিযান। 250 একর ভূমির উপর আমাদের বৈধ বালু মহল পরিচালিত হচ্ছে। এর বাইরেও যদি কেউ অবৈধভাবে বালু তোলে, আমরা তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করি। ইতিমধ্যে অনেকগুলো জায়গায় আমরা ওই ড্রেজারগুলো, অবৈধ ড্রেজারগুলো আমরা জব্দ করেছি। অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এই অভিযান, এই অবৈধ বালু উত্তোলন বন্ধে আমি শেরপুরের সকল সেক্টরের লোকজনের সহযোগিতা কামনা করি। প্রশাসনের তথ্য মতে গত এক মাসে অবৈধ বালু উত্তোলনের কারণে ময়মনসিংহে 3 লাখ, জামালপুরে 5 লাখ টাকা ও শেরপুরে 14 জনকে সাজাসহ 8,75,500 টাকা জরিমানা আদায় করা হয়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। দেখছেন সময় সংবাদ। পবিত্র হজ সামনে রেখে নিরাপত্তা ও বাড়তি ভিড় এড়াতে বিশেষ পদক্ষেপ নিল সৌদি আরব। বাংলাদেশ সহ 14 দেশের মাল্টিপল ভিসা সাময়িক স্থগিত করেছে দেশটির সরকার। 1 ফেব্রুয়ারিতে কার্যকর করা ভিসা নীতির অধীনে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই দেশগুলোর জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসা চালু রাখা হয়েছে। রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্ট। গেল বছরের তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঠেকাতে এবার হজের আগেই বিশেষ পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। হজের মৌসুমে অনুমোদনহীন হজ যাত্রীর ভিড় এবং নিরাপত্তা ঝুঁকি কমাতে বাংলাদেশ সহ এশিয়া ও মধ্যপ্রাচ্যের 14টি দেশের নাগরিকদের 1 বছরের মাল্টিপল ভিজিট ভিসা বা একাধিকবার প্রবেশের ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। এই 14টি দেশের সাধারণ নাগরিক সর্বোচ্চ 30 দিনের একক প্রবেশ ভিসা পাবেন। কূটনৈতিক, আবাসিক, হজ ও ওমরা ভিসার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। তালিকায় বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হলো আলজেরিয়া, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান, তিউনিসিয়া ও ইয়েমেন। মাল্টিপল এন্ট্রি ভিসা স্থগিত করা একটি অস্থায়ী পদক্ষেপ বলে জানিয়েছে সৌদি সরকার। হজের কার্যক্রম শেষ হলে এই সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে বলেও মনে করছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। অনেক লোক এই 1 বছরের মাল্টি ভিসা করে এখানে অনেকেই কাজ করছে বা অনেক লোক এখানে আসছে। তো এই জিনিসগুলো আসলে বিবেচনা করে সরকার, এবং তাছাড়া সামনে হজ, আপনি জানেন হজের কারণেও হয়তো বা তারা এই মাল্টি ভিসা বন্ধ রেখেছে। আশা করি হজের পরে এটা একটা সুবিধা হবে বলে আমরা মনে করছি। হজের ভিসা, উমরা ভিসা চালু আছে। ভিজিট ভিসা যেগুলো 1 বছরে ছিল আবার হয়তো বন্ধ আছে। আমরা আশাবাদী ইনশাল্লাহ বড় হজের পরে মনে হয় এগুলো ইনশাল্লাহ চালু হবে।
মূলত একাধিক প্রবেশ ভিসার অপব্যবহার রোধ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। গত বছর 2024 সালে হজের সময় অতিরিক্ত ভিড় এবং তীব্র গরমে প্রায় 1200 হজযাত্রী মারা যান। এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই এ বছরে পবিত্র হজের আগেই কর্তৃপক্ষ নতুন ভিসা নীতির কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাহিনীর হাতে আটক 65। দেশকে অস্থিতিশীল করলে গ্রেফতারের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। শয়তান যতদিন থাকবে ততদিন চলবে অভিযান। কোন দলের পক্ষে বিপক্ষে নয়, নিরপেক্ষ থাকতে চায় নির্বাচন কমিশন, জানালেন সিসি। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান। এবং লাগাতার অবস্থান কর্মসূচিতে নিয়োগ বাতিল হওয়া প্রাথমিকের চাকরি প্রার্থীরা। আন্দোলনের দাবি আদায়ের ঘোষণা। 4 দফা নিয়ে শাহবাগে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের বিক্ষোভ। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।